খানিক সময় নিয়ে ঈশা মুখ তুলে তাকালো আয়েশের দিকে। ঈশার চোখে জল দেখে আয়েশ কিছু বলল না, বরং ঈশার মুখে এক গ্লাস ভাত গুজে দিয়ে আবারও ভাতের গ্লাস বানাতে লাগলো। যদি ঈশার গলা দিয়ে খাবার নামছে না, কিন্তু তারপরেও কেন যেন আয়েশ খাইয়ে দেওয়াতে আয়েশকে না করতে পারলো না। ঈশার জন্য দ্বিতীয় গ্লাস বানিয়ে ঈশার মুখের কাছে হাত নিতেই দেখলো ঈশা এখনো মুখের ভাতগুলো চিবিয়ে যাচ্ছে। কিরে, এখনো চিবাচ্ছিস? তাড়াতাড়ি খা। এক গ্রাস খেতে এতক্ষণ লাগলে পুরো খাবার শেষ করতে তো রাত পার হয়ে যাবে। এত সময় জোরে চোখের জল গুলো চোখের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারলো, এবার আর চোখের পানিগুলো আটকে রাখতে পারলো না। ঈশা নিঃশব্দে চোখের জল ফেলতে লাগলো। আয়েশ বাম হাত দিয়ে ঈশার গালের উপর পড়া চোখের পানিটুকু আলতো হাতে মুছে দিতে দিতে কোমল কণ্ঠে বলল, খাওয়ার সময় এভাবে কাঁদতে হয় না, কান্না থামা, দেখি হাঁ কর। ঈশা হাঁ করে আয়েশ আবারও ঈশার মুখে খাবার গুজে দিল। আয়েশ ঈশাকে খাইয়ে দেওয়ার পাশাপাশি নিজেও খেয়ে নেয়, নয়তো পরে আর খেতে ইচ্ছা হবে না। হাসান মাহমুদের কথায় আয়েশ হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এরপর আয়েশ ঈশাকে খাইয়ে দেওয়ার পাশাপাশি নিজেও খেতে লাগলো। তবে ঈশা খুব অল্প করে খেয়ে রুমে চলে গিয়েছে। আয়েশ অল্প করে খেয়ে উঠে গিয়েছে। আয়েশ উপর উঠে নিজের রুমে ঢুকতে যাচ্ছিল, তখন পেছন থেকে আন ডেকে উঠল। আয়াস, আয়েশ পেছন ফিরে তাকালো। কিছু বলবি? আন হুম বলে আয়েশের একদম কাছে এসে দাঁড়ালো। ফের চারপাশে এক নজর চোখ বুলিয়ে নিয়ে আস্তে করে বলল, শোন আয়াস, আজ যা করেছিস, ভবিষ্যতে যেন আর না করিস। হ্যাঁ, অয়নের কথার আগামাথা কিছু বুঝতে পারেনি আয়েশ, তাই অবাক কণ্ঠে বলল, তুই কি করার কথা বলছিস বলতো? এই যে তুই ঈশাকে খাইয়ে দিলি সেটার কথা বলছি। নিচে সবাই ছিল বলে আমি তোকে কোনো সিন ক্রিয়েট করি নাই, তাই এখানে বলছি ঈশাকে যদি খাইয়ে দিতেই হয় তাহলে ঈশাকে খাইয়ে দেওয়ার জন্য আমি আছি, তাই ভুলেও এটা আর করতে যাইস না। হ্যাঁ, ঈশা এখন আমার হবু বউ, আমি চাই না ঈশা কোনো পরপুরুষের হাতে খাবার খাক। অয়ন, তোর কি? আয়েশ রেগে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ডাইনিং এর দিকে চোখ যেতেই হঠাৎ মাঝ কথায় থেমে গেল। অয়নের হাত ধরে টেনে নিয়ে নিজের রুমে ঢুকে গেল। রুমে আসতেই আয়েশ অয়নকে ছেড়ে দিয়ে রাগী কণ্ঠে বলল, অয়ন, তোর কি মাথা টাথা সব গেছে? তুই কাকে পরপুরুষ বলছিস? হ্যাঁ, আমাকে, যে কিনা ঈশাকে ছোট থেকে এত বড় করেছে। তুই জানিস না আমি ওকে? হ্যাঁ, আমি ভালো করেই জানি যে তুই ঈশাকে ছোট থেকে একটু বেশি কেয়ার করিস, কিন্তু তখন ঈশার লাইফে কেউ ছিল না বলে করেছিস। এখন আর করতে হবে না। হ্যাঁ, এখন ওর জন্য যা করতে হয় আমি সব করব। আমি চাই না আমার বউয়ের জন্য কেউ কিছু করুক। তাই? হুম। বউ হওয়ার আগে অধিকার দেখানো শুরু করেছিস? আগে বউ বানা, তারপর অধিকার দেখাতে আসিস। আর তুই কি যেন বললি? হ্যাঁ, আমি যেন ঈশাকে আর খাইয়ে না দিই কিংবা ঈশার প্রতি কোনো কেয়ারিং না দেখাই, তাই তো? তাহলে শোন, তোকে বলছি, আমি ঈশার প্রতি আগে যেমন কেয়ারিং দেখিয়েছি এখনও ঠিক তেমনই দেখাবো। তোর যদি আপত্তি থাকে তুই তাহলে ঈশাকে বিয়ে করিস না, তাহলেই তো হয়। কিন্তু আমাকে এইসব বলতে আসবি না, আমি তোর কথা শুনতে বাধ্য নই। আয়াস, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। আমি কোনো বাড়াবাড়ি করছি না, বাড়াবাড়ি করছিস তুই। আমি তো তোকে আগেই বলেছি তুই ঈশাকে বিয়ে করিস না, ও তোকে ভালোবাসে না। কিন্তু তুই আমার কথা শুনিসনি। তাহলে বাড়াবাড়িটা কে করছে, আমি নাকি তুই? যদি বাসার কারো আপত্তি না থাকে আমি ঈশাকে বিয়ে করাতে, তাহলে আমি তোর কথা কেন শুনবো বল? ওকে, শুনিস না, কিন্তু আমাকে কোনো কাজে বাধাও দিতে আসবি না। আমি এটা টলারেট করব না। ইনফ্যাক্ট তোর জায়গায় যদি ঈশার বর অন্য কেউ হতো তাহলে তাকেও আমার কেয়ারিং সহ্য করেই ঈশাকে বিয়ে করতে হতো। আর এখন তো সেখানে তুই তুই তো সব জানিসই আমাদের ব্যাপারে। আমরা কত রাত যে এক ঘরে এক বিছানায় থেকেছি তার কোনো হিসেব নেই। তারপরেও তুই কেন যে ঈশাকে বিয়ে করছিস কে জানে। তুই তাহলে ফারহাকে বিয়ে করছিস কেন? আরে তুই জানিস না, পুরুষ মানুষ কখনো এক নারীতে আসক্ত থাকে না। অনেকদিন তো ঈশাকে আসক্ত ছিলাম, এবার ভাবলাম অন্য একটা ট্রাই করি। ঈশা আমাদের ঘরের মেয়ে ছিল, তাই ঈশাকে গোপনে বিয়ে করতে পেরেছি। আর যখন ইচ্ছে কাছে পেয়েছি। কিন্তু বাইরের কোনো মেয়েকে তো আর গোপনে বিয়ে করে আমাদের ঘরে এনে রাখতে পারবো না। আমার আবার সপ্তাহে একবার হলেও কোনো মেয়েকে বিছানায় চাই। ঈশাকে দিয়ে আর পোষাচ্ছে না, তাই বিয়েটা করছি। আয়েশের কথাগুলো শুনে আয়ন কোনো রকম রাগ করলো না, বরং হেসে বলল, আমি ঈশাকে বিয়ে করেছি বলে তোর খারাপ লাগছে, আমি সেটা জানি, তাই প্লিজ এসব লেম কথাবার্তা বলে নিজেকে ছোট করার চেষ্টা করবি না। হ্যাঁ, কারণ হাজার চেষ্টা করলেও লাভ হবে না। বিয়ে আমি ঈশাকে করবই। যদি বলিস ও প্রতি রাতে তোর সাথে শুয়েছিল, তারপরও আমি ওকে বিয়ে করতে রাজি। ইনফ্যাক্ট তুই নিশ্চয়ই জানিস ছেলেরা কিন্তু এসবে অভিজ্ঞ মেয়েই চায়, যাতে কিছু শিখিয়ে দিতে না হয় আর কি। দেখতে দেখতে মাঝখানে দুদিন কেটে গিয়েছে। আজ মঙ্গলবার, তাই আজই ফারহাদের পরিবারের আসার কথা। আর ওদের আগমনকে কেন্দ্র করে পুরো বাড়ি জুড়ে চলছে কাজের ছুটাছুটি। শত হোক পার্টিপক্ষ বলে কথা,
সেই সাথে আয়েশের মামা মামি অর্থাৎ অয়নের বাবা মাও আজ আসার কথা। তাই উভয় পক্ষের আগমনকে কেন্দ্র করে রুকসানা বেগম আর আনিশা বেগম ভোর থেকে সবকিছুর আয়োজন করে যাচ্ছেন, যাতে মেহমানরা আসার আগে সবকিছু রেডি হয়ে যায়। রাহান মাহমুদ আর হাসান মাহমুদ বাইরে গিয়েছেন, সম্ভবত বাজার সদাই করতে গিয়েছেন। আয়েশা রায়ন বাইরে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকদেরকে কোনটা কিরকম করে সাজাবে সেগুলো দেখিয়ে দিচ্ছে। এক প্রকার বলতে গেলে পুরো মাহমুদ মেনশন জুড়ে বিয়ের আয়োজন চলছে। সবে 12টা বেজেছে, আর এতেই যেন সূর্য মামা তার উত্তাপ ছড়াতে ব্যস্ত হয়ে পড়েছে। রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে সবকিছু দেখিয়ে দিতে গিয়ে আয়েশ যেন অল্পতেই হাঁপিয়ে উঠেছে। কপাল বেয়ে ইতিমধ্যে ঘাম চড়তে শুরু করেছে। আজ কড়া রোদে একদম সহ্য করতে পারে না। তাই আর দাঁড়িয়ে থাকতে না পেরে ইভেন্ট ম্যানেজমেন্টকে বেশ কিছু কাজ একসাথে দেখিয়ে দিয়ে ঘরের দিকে হাঁটা ধরল। সাথে অয়নকেও ডেকে নিয়ে গেল, কারণ আয়েশার মনে হচ্ছে ওর যেমন টায়ার্ড লাগছে অয়নেরও তেমন লাগছে। তাই অয়নকে শহর ডেকে নিয়ে ঘরে চলে এসেছে। আয়েশ ড্রয়িং রুমে এসে ধপাস করে সোফায় বসে পড়ল। অপর পাশের সোফাটাতেও অয়ন বসেছে। অয়ন ঘেমে একাকার হয়ে গেলেও তবে আয়েশের মতো এভাবে হাঁপিয়ে ওঠেনি। তাই আয়েশের এমন করুণ অবস্থা দেখে অয়ন দুষ্টু হেসে বলল, কিরে শালা, অল্পতেই হাঁপিয়ে গেলি? সামনে তো আরো অনেক কাজ পড়ে আছে। এতটুকুতেই এমন হয়ে গেলে তো তখন কেমন করবি বল? আয়েশ সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছিল। অয়নের পিঞ্চ মারা কথা শুনে অয়নের দিকে গরম চোখে তাকালো সে। রাগে কণ্ঠে বলল, আমার জান যাই যাই অবস্থা, আর তোর এটা দেখে হাসি পাচ্ছে? অয়ন সশব্দে হেসে উঠল। হাসতে হাসতেই বলল, হাসবো না তো কি করব? আচ্ছা ওয়েট, ফুফু আর আমার শাশুড়ি মা তো কাজে ব্যস্ত। আমি বরং ঈশাকে ডাকছি, ও শরবত করে দিলে খেয়ে ভালো লাগবে। বলে অয়ন ঈশাকে গলা উঁচিয়ে ডাকলো। আয়েশ কিছু না বলে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। ঈশা তখন রুমে বসে মোবাইলে মুভি দেখছিল। অয়নের ডাক শুনে সাথে সাথে নিচে নেমে আসলো। অয়নকে সোফায় বসে থাকতে দেখে অয়নের সামনে গিয়ে দাঁড়ালো। আমাকে ডেকেছিলেন? ফুফিরা তো সব কাজে বিজি আছে, তাই তোমাকে ডেকেছে। একটা কাজ করো, আয়াসের জন্য এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসো তো। ঈশার সাথে সাথে আয়েশের দিকে তাকালো, অবাক কণ্ঠে বলল, কেন, ভাইয়ার কি হয়েছে? আর বলো না, রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে টায়ার্ড হয়ে গেছে আর কি। যাও গিয়ে এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসো তো তাড়াতাড়ি করে। তোমার জন্য আনবো? না না, আমার জন্য আনতে হবে না, আমার তেমন টায়ার্ড লাগতেছে না। আমি বাইরে যাচ্ছি, তুমি আয়েশের জন্য শুধু শরবত বানাই আনো। তখনই সেখানে আনিশা বেগম আসলেন। মূলত উনি অয়নের ডাক শুনে এসেছেন, কাজ করছিলেন বলে সাথে সাথে আসতে পারেননি। অয়ন উঠতেই যাচ্ছিল, কিন্তু আনিশা বেগমের ডাকে থেমে গেলেন। অয়ন, তুমি হঠাৎ ঈশাকে ডাকছিলে কেন? কোনো দরকার ছিল? আনিশা বেগম আসলে ঈশাকে খেয়াল করেননি। উনি শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে কথাটা বলে সামনে তাকাতেই দেখলেন ঈশা এসেছে। ঈশাও তো এসেছে দেখছি, কি হয়েছে, ডাকছিলে কেন? না তেমন কিচ্ছু না আন্টি, আয়াস একটু টায়ার্ড হয়ে গেছিল আর কি। এই তো তোমরা কাজ করেছিলে দেখে ঈশাকে শরবত বানানোর জন্য ডাকছিলাম আর কি। অয়নের কথা শুনে সাথে সাথে আনিশা বেগম চোখ সরিয়ে অপর পাশে সোফায় তাকালেন, আর তাকাতেই আয়েশকে দেখে অবাক হলেন। আয়েশের শার্টসহ পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে, সেই সাথে কপাল বেয়ে ধরধর করে ঘাম চড়ছে। মনে হচ্ছে আয়েশ মাত্রই মাটি কেটে এসেছে। আনিশা বেগম রাগী কণ্ঠে বললেন, আয়াস, তুই জানিস না তো রোদের উত্তাপ সহ্য করতে পারিস না? কে বলেছে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে? ইভেন্ট ম্যানেজমেন্টকে একবার দেখিয়ে ঘরে চলে আসলে হতো না? দেখ তো শরীরের কি হাল হয়েছে। দাঁড়া, আমি শরবত বানিয়ে দিচ্ছি। শরবত খেয়ে তাড়াতাড়ি গোসল করে নিবি, নয়তো ঘামগুলো শরীরে ঢুকলে আবার অসুস্থ হয়ে পড়বি। আর হ্যাঁ অয়ন, তুমিও আর যাওয়ার দরকার নেই, আমি শরবত বানিয়ে দিচ্ছি, সেটা খেয়ে গোসল করে নিও। ঈশা, আয় তো, ওদের জন্য শরবত নিয়ে যা। সাথে সাথে অয়ন নাক বাড়িয়ে বলে উঠল, না না আন্টি, শুধু আয়াসের জন্যই বানিয়ে দাও, আমি খাবো না। আমি বরং দেখে আসি ওরা কেমন করছে। বলছি না রোদের মধ্যে যাওয়ার দরকার নেই। আনিশা বেগমের কণ্ঠে হালকা রাগের আঁচ। আন্টি বেশিক্ষণ দেরি করবো না কিন্তু, এই যাবো আর আসবো। মনে থাকে যেন। আয়াসকে দেখো কেমন হয়েছে, ছেলেটাকে নিয়ে আর পারি না। জানে যে ওর শরীরে রোদ সহ্য করতে পারে না, তারপরও রোদে গিয়ে দাঁড়িয়ে আছে। ঈশা, আমার সাথে এসে আয়াসের জন্য শরবত নিয়ে যা। কথাগুলো বলে আনিশা বেগম কিচেনে চলে গেলেন। ঈশা মায়ের পেছন পেছন চলে গিয়েছে, আর অয়ন উঠে বাইরে চলে গিয়েছে। ঈশা শরবত নিয়ে এসে দেখলো আয়াস এখনো চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছে। তাই ঈশা শরবতের গ্লাসটা এনে আয়াসের সামনের টুলটির উপর রেখে ক্ষীণ স্বরে বলল, শরবত এনেছি। আম্মু আর বড় আম্মু দুজনেই বলেছে শরবত খেয়ে তাড়াতাড়ি গোসল করে নিতে। আয়াস চোখ খুলে তাকালো ঈশার দিকে। চাহনিটা খুবই শান্ত। আয়াস তাকাতে ঈশা চোখ সরিয়ে নিয়েছে।
কারণ এই চোখের দিকে তাকিয়ে আর মায়ায় পড়তে চায় না সে। আয়াস কিছু না বলে শরবতের গ্লাসটা হাতে নিয়ে এক চুমুক দিয়ে বলল। তুই বানিয়েছিস? ঈশা যেদিকে তাকিয়েছিল সেদিকে তাকিয়ে থেকেই বলল। না, আম্মু বানিয়েছে। আর হ্যাঁ, বিয়ে করার জন্য পাগল হয়ে নিজের শরীরের ক্ষতি হবে এমন কিছু করার কোনো মানে হয় না। কথাটা বলে ঈশা চলে যাচ্ছিল, কিন্তু এক কদম দিতেই আয়াসের ডাকে থেমে গেল। ঈশা, এসে পেছন ফিরে তাকালো। কিছু বলবে? আমার মাথাটা খুব ব্যথা করছে। আর কয়েক ঘন্টা পরেই তো তোমার হবু বউ আসছে। সে আসলে তাকে বলো টিপে দিতে, আশা করি ফিরিয়ে দেবে না। কথাটা বলে ঈশা আর এক মুহূর্ত দাঁড়ায়নি সেখানে, দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়েছে। আয়েশা অবাক চোখে তাকিয়ে রইল ঈশার যাওয়ার দিকে।